আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? অনেকদিন পর আপনাদের সাথে আমি লাইভে চলে আসলাম। কিছু সময় আড্ডা দিব, কথা বলবো করোনা নিয়ে, বর্তমান সময় নিয়ে, বর্তমান ব্যস্ততা নিয়ে, সময়টা বাসায় কিভাবে কাটছে সেই বিষয়ে। এবং আমি সারাকা থাকবো আপনাদের সাথে ঠিক এখন থেকে 30 মিনিট। অনেক অনেক মজা হবে, অনেক আড্ডা দিব। এবং সেই সাথে আপনারা যারা এখন আমাকে দেখছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব যারা যারা এই মুহূর্তে আমাকে দেখছেন লাইভটি শেয়ার করে দিবেন, যাতে করে অন্যরা সবাই লাইভটি দেখতে পায় এবং আমাদের সাথে আড্ডায় জয়েন করতে পারে। আপনাদের যদি কোনো কিছু বলার থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে বলতে পারেন, জানতে পারেন আমি কিভাবে মিডিয়াতে আসলাম, কিভাবে কাজ করছি, মিডিয়াতে আমার মজার এক্সপিরিয়েন্স, মিডিয়াতে আমার খারাপ এক্সপিরিয়েন্স, মিডিয়া নিয়ে অনেক কিছু যদি জানার ইচ্ছা থাকে, অনেক ধরনের কোশ্চেন করার ইচ্ছা থাকে, আপনারা কিন্তু চাইলে আমাকে সেই আপনাদের জানার আগ্রহ থেকে সেই কোশ্চেনগুলো করতে পারেন, কিংবা যদি আমার লাইফ সম্পর্কে জানতে চান সেই কোশ্চেনগুলো কিন্তু চাইলে করতে পারেন। হিমা লিখেছে হাই আপু। হ্যালো আপু, কেমন আছেন? যেহেতু এখন প্রথমেই বলছিলাম করোনা, সো আমরা অনেক দিন প্রায় 3 থেকে 4 মাস ঠিক লকডাউনের মধ্যে আছি, সবাই ঘরে আছি। সো সময়টা আসলেই অনেক খারাপ যাচ্ছে। আমি যদি সবাইকে জিজ্ঞেস করি সবাই কেমন আছেন, বলতেও ভীষণ খারাপ লাগে, বাট তবু আমাদের আসলে এই সময়টাকে খুব মানিয়ে নিয়ে খুব সুন্দরভাবে গুছিয়ে চলাটার মধ্যেই কিন্তু আমাদের সাকসেস। সো আমরা যদি এই সময়টাতে কোনো রকম ডিপ্রেশনে না যাই, আর যদি খুব দেখা যায় যে আমরা খুব টেনশনে চলে এসেছি, যে এত টেনশন, আমরা সারাদিন ঘরে বসে থাকি, কোনো কাজ থাকে না, এই ধরনের চিন্তাভাবনা যত বেশি করব তত কিন্তু আমাদের আরও মাইন্ড অনেক আপসেট হয়ে যাবে। তখন কিন্তু আমরা আর ভালো কাজ কিংবা ভালো চিন্তা করতে পারবো না। সো যদিও সময়টা খারাপ, তবু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে মনটাকে স্থির করতে হবে, অনেক বেশি আত্মবিশ্বাস রাখতে হবে যে খুব শীঘ্রই আল্লাহ তাআলা যদি চান আমরা সবাই এই রোগ থেকে মুক্তি পাবো, আমাদের পুরো বাংলাদেশ এই রোগ থেকে মুক্তি পাবে এবং আমরা সামনে অনেক ভালো ভালো কাজ করব। যার যার জায়গা থেকে, যার যার কর্মস্থল, ব্যস্ততার জায়গা থেকে প্রত্যেকেই আমরা খুব সুন্দরভাবে আমাদের কাজ সামনে আরো এগিয়ে নিয়ে যাব। আর যেটা বলছিলাম, ইমন ভাইয়া আমাকে দেখছো, হাই ইমন ভাইয়া, কেমন আছো? রান আউট, থ্যাংক ইউ সো মাচ রান আউট, আমাকে এত সুন্দর একটা আড্ডা দেওয়ার সময় করে দেওয়ার জন্য আমার বন্ধুদের সাথে পুরো 30 মিনিট। আমার মনে হয় আড্ডাটা খুব ভালো যাবে। লিখেছে থ্যাংক ইউ সো মাচ মডেল তারকা সারাকা, রান আউট মানিক মডেল এজেন্সির পক্ষ থেকে। আমি তো তোমাদেরকে আগেই থ্যাঙ্কস জানিয়ে দিলাম। যাই হোক, যা বলছিলাম সেটা হচ্ছে, যেটা বলছি যে করোনার সময় এখন আমাদের সামনে অনেক অনেক কাজ জমে আছে যেগুলো আমরা করব, কিন্তু সেগুলোর জন্য ডিপ্রেসড একদম হওয়া যাবে না। আমি আরও কিছু সাজেশন দিব, সেটা হচ্ছে আমরা চাইলে কিন্তু এই করোনাতে অনেক কিছু করতে পারি ঘরে বসে। এখন অনেকগুলো অ্যাপস রয়েছে, যে অ্যাপসগুলোতে আমরা চাইলে ফ্রি কিন্তু অনেক কোর্স করতে পারি ঘরে বসে। যাদের অনেক কিছু শেখার ইচ্ছা থাকে, কেউ সুন্দর বাংলা বলতে পারে না, আমাদের বাংলাদেশের মানুষদের কিন্তু আমাদের খুব একটা প্রবলেম, সেটা হচ্ছে আমরা কিন্তু জানি না কি করে প্রপারভাবে সুন্দর করে বাংলা বলতে হয়। বাংলা ভাষা কিন্তু অনেক সুন্দর, আমরা কিন্তু চাইলে এই করোনাতে খুব সুন্দর সুন্দর গল্পের বই পড়তে পারি, যার মাধ্যমে আমরা খুব সুন্দর বাংলা বলতে পারবো, উচ্চারণ শিখতে পারবো। গল্পের বইয়ের পাশাপাশি আমরা কবিতা আবৃত্তি শুনতে পারি, নিজেরা চাইলে ট্রাই করতে পারি কবিতা আবৃত্তি শেখার, চাইলে সুন্দর বাংলা গান শিখতে পারি। অনেক পুরাতন নাটক আছে, পুরাতন গল্প রয়েছে, যে গল্প আসলে আমাদের ইচ্ছা থাকে অনেক দিন দেখার, যা দেখতে পারি না, আমরা কিন্তু চাইলে সেই ধরনের গল্প, সেই ধরনের মুভি, নাটক কিন্তু দেখতে পাবো। সো আমি বলবো যে ঘরে বসে আসলে এই সময়টা শুয়ে বসে না থেকে ব্যস্ততার মধ্যে কিন্তু চাইলে খুব সুন্দরভাবে রাখা যায়। বিকজ শুয়ে বসে থাকলে দেখা যায় আমাদের শরীরের যে ব্যাপার, আমাদের শরীরে কিন্তু আমরা যেহেতু এখন কাজ করছি না, আমাদের শরীরও কিন্তু বসে যাচ্ছে। দেখা যায় আমরা অনেক সময়, ফর এক্সাম্পল, আমরা যখন কোনো ইলেকট্রিক জিনিস 1-2 মাস ঘরে বন্ধ করে রাখি, সেটা কিন্তু কিছুদিন পর নষ্ট হয়ে যায়, বিকজ সেটা আমরা ইউজ করি না। অনেক সময় হয় কি, গাড়ির ইঞ্জিন যদি বন্ধ করে রাখি,
রাখি সেই গাড়ি কিন্তু 2-3 মাস পরে বিভিন্ন রকমের প্রবলেম দেখা দেয় গাড়ির পার্টসের। সো আমাদের আসলে বডিটাও এইরকম, আমরা যখন এরকম বসে শুয়ে খাই তখন কিন্তু আসলে আমাদের বডিটাও বসে যায়। বডির কিন্তু অনেক কিছু, অনেক পার্ট আছে যেগুলো কাজ করে না, কিংবা দেখা যায় অনেকের ওয়েট গেইন হয়, আবার অনেকের ওয়েট লুজ হয়। সো আমরা কিন্তু চাইলে আমাদের নিজের টেক কেয়ারও করতে পারি, আমরা ঘরে বসে এক্সারসাইজ করতে পারি, ঘরে বসে যোগা করতে পারি, এবং শুধু ঘরে বসে না, আপনার প্রত্যেকের বাসার নিশ্চয়ই ছাদ আছে, আপনারা চাইলে ছাদে যেতে পারেন, গাছ লাগাতে পারেন। সো এই তো অনেক অনেক অ্যাডভাইস দিয়ে দিলাম। তারেক রুমুল্লা লিখেছে হাই হাই ভাইয়া, কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি, বাসায় খুব সুন্দর একটা সময় কাটাচ্ছি। আর যেহেতু 3 থেকে 4 মাস বাসায়, যদিও আমি বাইরে বের হই, আমার ছোটো ছোটো কাজ থাকে, সেই কাজগুলোর প্রয়োজনে আমাকে বাসা থেকে বের হতে হয়, বাট তবুও আমি কিন্তু চেষ্টা করি বাসায় থাকার, আমার মাকে সাহায্য করার। এবং যেহেতু আমি আগে সব সময় কাজ করতাম, বাসার কাউকে সময় দিতে পারতাম না, এটা কিন্তু খুব সুন্দর সময় ফ্যামিলিকে সময় দেওয়ার। সো এই তো এভাবেই যাচ্ছে আমার দিন। যেটা বলছিলাম, আমরা কিন্তু চাইলে অনেক সুন্দর সুন্দর অনলাইনে কোর্স করতে পারি, সুন্দর গান শুনতে পারি, বাংলা সুন্দর উচ্চারণ শিখতে পারি, এরকম অনেক রকম অ্যাক্টিভিটিস আছে যেগুলো আপনারা আসলে চাইলে ঘরে বসে করতে পারেন, যাতে করে আপনারা বোর হবেন না। এবং আপনারা যদি চান আমি কিন্তু কিছু ডায়েট টিপসও দিয়ে দিতে পারি, যেটা আপনাকে আপনার স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো হবে। জনি মাহমুদ লিখেছে হাউ ওল্ড ইউ আর? ভাইয়া আমি 25। তাসকিন আহমেদ লিখেছে এত মেকআপ, ও মাই গড। মেবি অনেক লাইটের জন্য এরকম মনে হচ্ছে, বিকজ আমি শুধু লিপস্টিক পরেছি এবং চোখে আইল্যাশ দিয়েছি, এছাড়া তেমন কিছু এক্সট্রা আমি দেইনি। সো কেমন কাটছে করোনার কালীন সময়? করোনা আসলে এটা বলতেও খারাপ লাগে, যেহেতু আমরা সবাই খুব একই সিচুয়েশনে আছি, বাট তবুও বলবো যেহেতু ফ্যামিলির সাথে আছি, ভীষণ ভালো আছি, অনেক শক্ত মনোবল মানসিকতা নিয়ে পরিবারের সাথে সময় কাটাচ্ছি, পরিবারের সবাইকে অনেক বেশি অনুপ্রেরণা দিচ্ছি, পরিবারের সাথে সাথে আত্মীয় স্বজন যারা আছে তাদের টেক কেয়ার করছি, তাদেরকে ফোন দিয়ে খোঁজ নিচ্ছি, আমার সাথে যারা বন্ধু বান্ধব আছে ওদেরকে বিভিন্ন রকম কাজে নিয়োজিত থাকতে বলছি, যাতে করে তারা কেউ বোর না হয়, তারা যাতে কোনো রকম ভুল স্টেপ না নেয়। দ্যাটস অল। কেমন কাটাচ্ছেন করোনার কঠিন সময়? তো বললাম করোনার মধ্যে এই সময় যাচ্ছে। কতদিন ধরে আপনি মিডিয়ার সাথে পরিচিত, কিভাবে? আমি মিডিয়াতে আসলে অ্যাক্টিভভাবে কাজ করছি 2017 থেকে। আর 2016তে আমি একটা বিউটি কম্পিটিশনে ছিলাম, ইন্ডিয়ার, বাংলাদেশ এবং ইন্ডিয়ার একটা জয়েন্ট ভেঞ্চারে বিউটি কন্টেস্ট ছিল, বিউটি পেজেন্ট। সো সেখানে আমি অ্যাজ আ কন্টেস্টেন্ট হিসেবে গিয়েছিলাম, সেটা আমাদের 2 বাংলার, কলকাতার এবং বাংলাদেশের। ও আমাদের কলকাতায় 10 দিন থাকতে হয়েছিল, বাংলাদেশ থেকে টপ 10 হয়ে আমি ওখানে গিয়েছিলাম, এবং ওখানে সৌভাগ্যজনক আমি ওখানকার গ্রুমিংটা পেয়েছিলাম, বাট ক্রাউন পাইনি। এবং 2017 থেকে আমি রেগুলার কাজ করা শুরু করেছি, বিভিন্ন রকমের ব্র্যান্ড, বিভিন্ন রকমের ফটোশ্যুট। বেসিক্যালি আমি র্যাম্প খুব পছন্দ করি, সো আমার র্যাম্পের শো করতে ভালো লাগে। আমি কিছু র্যাম্পের শো করেছি, কিছু ফটোশ্যুট করেছি, 2টা নাটক করেছি, একটা ধারাবাহিক করেছি। আর 2018-এ আমি ছিলাম লাক্স চ্যানেলাই সুপারস্টারে, যেখানে আমি টপ 10 হয়েছি, এবং আমাদের একটা 3 মাসের গ্রুমিং ছিল। আর সেই গ্রুমিংটা অনেক অনেক মজার ছিল, যেই গ্রুমিংয়ে আসলে আমাদের অনেক কিছু শিখিয়েছে, আমাদেরকে শিখিয়েছে কিভাবে প্রপার ওয়েতে হাঁটতে হয়, কথা বলতে হয়, চলতে হয়, একটা মানুষ কতটুকু সঠিক হতে হয়, একটা মানুষের মধ্যে কতটুকু ম্যানার থাকতে হয়, সময়কে কিভাবে ইউটিলাইজ করতে হয়, পরিবারের যত্ন কিভাবে নিতে হয়। মানে একটা মানুষ হিসেবে সৌন্দর্য শুধু মনে নয়, শুধু বাইরের নয়, সৌন্দর্য যে মনে, সেটাই আমাদেরকে আসলে শিখিয়েছে। সো তারেকুল্লা লিখেছে I cannot stay at home cause I am a banker.
এটা আসলে খুব ভালো উদ্যোগ, যারা ব্যাংকে, যারা ডক্টরের প্রফেশনে আছেন, যারা আমাদের সেবা দেওয়ার জন্য নিয়মিত রেস্টুরেন্ট, ব্যাংক এবং যারা ডক্টর নার্সদের পেশায় আছেন, যারা নাইট গার্ড থেকে বডিগার্ড থেকে গার্ড থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, প্রশাসন থেকে শুরু করে অনেক সেক্টরের অনেক মানুষ কাজ করছে আসলে আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য, আমাদেরকে ভালো রাখার জন্য। সো আমি আসলে মন থেকে তাদেরকে অনেক রেসপেক্ট জানাই, ভালোবাসা জানাই। তারা আসলে আমাদের দেশের জন্য অনেক করছে, তাদের জন্য আসলে আমাদের এখন পর্যন্ত বাংলাদেশের অনেক মানুষ সুস্থ আছে। সো আলহামদুলিল্লাহ যে তাদের জন্যই সুস্থ আছে, বিকজ আমাদের দেশের মানুষ অনেক বেশি অসচেতন, আমাদের দেশের মানুষ অনেক বেশি সহজ সরল, তারা অনেক কিছু হয়তো বা বোঝে না। সো আসলে আপনাদের মতো যারা আছেন, যারা নিয়মিত কাজ করে যাচ্ছেন আমাদের জন্যে, আমাদেরকে বাঁচিয়ে দিচ্ছেন। সো আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং শুভকামনা। ঠিক এরকমই সবসময় আমাদের জন্য করে যাবেন, এবং আমরা যারা আছি আমরা সবসময় আপনাদেরকে অলওয়েজ সাপোর্ট দিব। মনের শক্তিটা অনেক বড় শক্তি। সো এই মনের জোরটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাবেন। আপনারা কিন্তু আমাদের ইন্সপিরেশন। আমরা আর্টিস্টরা হয়তো বা লাইভে এসে অনেক বড় বড় কথা বলবো, অনেক কিছু বলবো, অনেক জ্ঞান দিব, বাট অ্যাকচুয়ালি কিন্তু আমার কাছে মনে হয় আপনারা সেলিব্রিটি কিংবা আপনারা হিরো, যারা দেশের জন্য কাজ করে যাচ্ছেন, ঘর থেকে বেরোচ্ছেন, পরিবার পরিজনকে রেখে, নিজের জানকে ঝুঁকির মধ্যে রেখে এত কষ্ট করছেন। সো রিয়েল হিরো কিন্তু আপনারাই, আমরা না। আমরা হয়তো বা ঘরে বসে অনেক কিছু বলতে পারি, যে এখন বসে অ্যাডভাইস দিচ্ছি, বাট অ্যাকচুয়ালি কিন্তু সেবা কিন্তু আপনারা দিচ্ছেন আমাদের জন্য। সো অনেক অনেক দোয়া রইল আপনাদের জন্য। আই ক্যান নট স্টে। সো ইউ আর ম্যারিড জনি মাহমুদ? নো, আই এম সরি, আমি এখনো বিয়ে করিনি। আসসালামু আলাইকুম লিখেছে কামরুল ইসলাম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো আছি। ফ্যামিলি সবাই কেমন আছে? ফ্যামিলির সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। লাক্স সুপারস্টার টপ 10-এ আপনি ছিলেন, সেই সময়ের কিছু কথা শেয়ার করবেন। ছোটবেলা থেকে আমি আসলে সব সময় আমার বাবা মার সাথে থাকতাম, এবং আমি আমার বাবা মা ছাড়া কখনো বাইরে থাকিনি। তো তখনই প্রথম 3 মাসের জন্য আসলে বাসা থেকে ক্যাম্পিংয়ের জন্য আলাদা আমাদেরকে রাখা হতো। তো আমাদেরকে বলা হয়েছিল যে তোমরা 1 মাসের একটা ট্রেনিং হবে, সেই ট্রেনিংয়ের জন্য তোমরা তোমাদের ব্যাগ প্যাক করবে, এবং তোমাদের হাতে সময় 2 দিন পরে তোমরা ক্যাম্পে 2 দিন পরে তোমাদেরকে ক্যাম্পে নিয়ে যাওয়া হবে, তোমাদের 1 মাস থাকতে হবে। তো যারা ওই 1 মাস পরে গ্রুমিংয়ের পরে আমরা হচ্ছে ক্যাম্পে যাই 25 জন। তো 25টা মেয়ের মধ্যে 10টা মেয়ে হচ্ছে বাকি 2 মাস থাকবে, মানে একজন একজন করে বাদ যাবে এবং একজন একজন করে বাড়ি ফিরবে। তো আমার মনে হচ্ছিল যে ঠিক আছে আমি যাচ্ছি, 1 মাস পরেই বাড়ি ফিরবো, বিকজ আমার মনে হচ্ছিল না যে আমি ওখানে থাকবো বা টিকে থাকবো, বিকজ ওখানে অনেক সুন্দর সুন্দর মেয়েরা ছিল, অনেক ট্যালেন্টেড মেয়েরা ছিল, অনেক হাইট ভালো মেয়েরা ছিল। সো আমার নিজের মধ্যে মনে হচ্ছিল, এবং আমার ফ্যামিলি সাপোর্ট ছিল না তখন, তো আমার মনে হচ্ছিল যে আমি খুব বেশি দিনের জন্য না। তো আমি রাতের বেলা যখন খেতে বসি আমার বাবাকে বলি যে আমি এরকম টপ 25-এ সিলেক্ট হয়েছি, আমার 1 মাসের জন্য বাসা থেকে যেতে হচ্ছে, আমি পারমিশন চাই। আমি আব্বুকে বলি, আব্বু তুমি খুশি হওনি? তো আমার আব্বু বলে যে যাচ্ছ 2 দিন পরে আবার ব্যাগ নিয়ে বাড়ি ফিরবা, সো তোমাকে দিয়ে কোনো ভরসা নেই, আর এসব করে লাভ নেই, পড়াশোনা করো, আমি তোমার জন্য ভালো ছেলে দেখতেছি, বিয়ে করব। তো ওই সময়টাতে আমার ভীষণ খারাপ লাগে। আমি খাবারের টেবিলে ভাত, তো আমার চোখ থেকে শুধু পানি পড়ছিল যে আমি 1 মাসের জন্য যাব, কিন্তু আমার আব্বু আমাকে এরকম বললো, আমার এত কষ্ট লাগলো। তো আমি সেই রাতে আর খাইনি, ব্যাগ ট্যাগ প্যাক করলাম। পরের দিন সকালবেলা আমাকে ক্যাম্পে যেতে হবে 1 মাসের জন্য। তো আমার আম্মু খুব কষ্ট মনে যে আমি 1 মাসের জন্য যাচ্ছি, কিন্তু আমার আব্বু মনে করলো ঠিক আছে যাচ্ছে, 2 দিন পরে হয়তো বা চলে আসবে। তো আমার আব্বু আসলে তখন পাত্তা দেয়নি। তো আমি খুব কষ্টে একটা ভারী হৃদয় নিয়ে ক্যাম্পে গেলাম। আমার মা সাথে ছিলেন এবং আমার একজন বড় ভাই ছিলেন, তো তিনি সাথে ছিলেন। তারা দুজন আমাকে নামিয়ে দিয়ে আসলো এবং ক্যাম্পে গেলাম। ক্যাম্পে যাওয়ার পরে আমাদের 1 মাস একটা ট্রেনিং হলো, সেই ট্রেনিংটা খুবই মজার ছিল,
খুবই হার্ডওয়ার্ক করতে হয়েছে। আপনারা, আমি জানি না যদি কেউ আর্মি কিংবা পুলিশ প্রফেশনে থাকেন কিংবা কেউ নেভি প্রফেশনে থাকেন, তারা বলতে পারবেন যে তাদেরকে কিন্তু একটা 3 মাসের বা 6 মাসের একটা ট্রেনিং করানো হয়, যেটা বুট ক্যাম্পে করানো হয়। সো আমাদের ওরকম বুট ক্যাম্প ছিল, আমাদেরকে ওরকম 1 মাসের একটা ট্রেনিং দিয়েছিল, যেখানে সকালবেলা ঘুম থেকে উঠতে হতো ভোর 5:30টায়, 6টার মধ্যে আমাদের কল টাইম থাকতো, এবং ঠিক 6টায় আমরা প্রত্যেকের রুমের দরজার সামনে সারা দিনের আমাদের একটা ব্যাগ ছিল। সারা দিনে আমাদের ওই ব্যাগের মধ্যে পানির পট, কেস, হাই হিলস, সারাদিনে যা যা কিছু দরকার ছিল অ্যাক্সেসরিজ ওই ব্যাগটার মধ্যে থাকতো, এবং আমরা সকাল থেকে স্টার্ট করতাম। তো সকালে আমাদের দৌড়াতে হতো 1 ঘন্টা, যোগা করতে হতো 1 ঘন্টা, তারপরে 8:30টায় আমাদের খাবারের ব্রেকফাস্ট টাইম ছিল। 8:30 থেকে 9টা পর্যন্ত আমরা আধা ঘন্টা ব্রেকফাস্ট করতাম। তারপর আবার 9টা থেকে 11টা পর্যন্ত একটা ক্লাস ছিল, বাংলা ভাষার ক্লাস ছিল, নাচের ক্লাস ছিল, গানের ক্লাস ছিল, হাঁটার র্যাম্পের ক্যাটওয়াকের ক্লাস ছিল, নাটকের ক্লাস ছিল, কিভাবে নাটক করতে হয়, বডি এক্সারসাইজের ক্লাস ছিল, জুম্বা ক্লাস ছিল। সো এরকম আমরা অনেক রকমের ক্লাস পেয়েছি, এবং সারাটা দিন আমাদের এভাবেই কাটতো। আমাদের দুপুর একটা লাঞ্চ টাইম ছিল 1:30, সেই 1:30 থেকে 2:30, 1 ঘন্টা একটা ব্রেক ছিল। সো এই ব্রেকে আমরা খাওয়া দাওয়া করতাম, আবার এসে রেস্ট নিতাম, বিকজ আমাদের রুমে যেতে পারতাম না। আমরা কিন্তু একটার পর একটা কন্টিনিউয়াসলি ক্লাস করতাম। আমাদের নাচের যে ক্লাস ছিল সেটা 3 আওয়ার্সের ছিল, এবং নাচের পরে যে অ্যাক্টিং ক্লাস ছিল সেই অ্যাক্টিং ক্লাস ছিল 2 ঘন্টার। তারপর আমাদের বিকালে 15 মিনিটের একটা ব্রেক দিত, এবং আমাদের বিকালে আর খাবারের কথা যদি বলি, খাবার ছিল আমাদের খুবই লিমিটেড। আমাদের সকালে ব্রেকফাস্টে লাল আটা রুটি দেওয়া হতো, পার পার্সনকে 1টা বা 2টা, সাথে একটা সিদ্ধ ডিম এবং মশলা ছাড়া সবজি এবং চা, সেটা গ্রিন টি উইদাউট সুগার। তো আর দুপুরে আমাদেরকে ফ্রুটস খেতে দিত। আর দুপুরের পরে মানে 11টা থেকে 11টা বা 12টার দিকে 15 মিনিট একটা ব্রেক দিয়ে আমাদের একটা ফ্রুটস দিত ক্লাসের ব্রেকে। তারপর 1:30টায় আমাদেরকে লাঞ্চ দিত। আমাদের লাঞ্চে কিন্তু আমরা সবাই রাইস খেতে পারতাম না। সো যারা অতিরিক্ত ফ্যাট ছিল তাদেরকে রাইস বাদ দিয়ে শুধু ওই ভেজিটেবল, ফিশ কিংবা চিকেন কারি খেতে হতো। আর আমার মতো যারা স্লিম ছিল তাদেরকে রাইস দেওয়া হতো 1/2 কাপ বা 1 কাপ। সো আমাদের খাবার অনেক ডায়েট ফুড ছিল। একটু কষ্ট ছিল প্রথম দিকে, থাকতে খারাপ লাগতো। ফোন ছিল না, আমাদেরকে প্রতিদিন আধা ঘন্টার জন্য সময় দিত বাসায় কথা বলার জন্য। তারপর আমরা ভিডিও কলে কথা বলতে পারতাম না, এবং সবাইকে একটা রুমে একটা জায়গায় বসিয়ে কথা বলতে হতো। তো 15 মিনিট, কখনো 20 মিনিট, কখনো আধা ঘন্টা টাইম দিত। ওই সময়টার মধ্যে আমরা বাসায় কথা বলতাম। এবং রাতে যখন ঘুমাতে যেতাম, আমাদের সব ক্লাস, ডিনার, সব কিছুর পরে, ডিনারের পরেও আমাদেরকে একটা মাইন্ড সেট আপের জন্য একটা আলাদা ক্লাস দেওয়া হতো, যেখানে আমাদেরকে কাউন্সিলিং করানো হতো। তো সব কিছুর পরে যখন রুমে যেতাম তখন অলমোস্ট 11টা বেজে যেত। তো রুমে যাওয়ার পরে সারাদিন যেহেতু এত ক্লাস করি, রুমে যাওয়ার পরে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে ঘুমাতে হয়তো বা 12:30, 1টা বেজে যেত। আবার ঠিক 5:30টায় পরের দিন দরজার সামনে হাজির হতে হতো। সো এরকম একটা লাইফ যায়। আর যেটা বলছিলাম যে আমার আব্বু একদমই রাজি ছিল না। তো কিছুদিন যাওয়ার পরে আমার আব্বু আসলে ফিল করতে পারলো যে না, আমার মেয়ে তো ওখান থেকে এত তাড়াতাড়ি আসবে না, আমার মেয়ে ওখানে কষ্ট করছে। এবং যখনই আমি ফোনে কথা বলতাম, আমি আব্বুর কথা জিজ্ঞেস করতাম যে আব্বু কি আমার কথা শুনছে, আব্বু ভালো আছে, আব্বু আমার খুব দেখতে মন চায় আব্বুকে, আমি খুব মিস করি আব্বুকে। তো এরকম বলতাম। তো আমাদের 1 মাস পরে যখন প্যারেন্টস ডে ছিল একটা, তো ওখানে আমাদের প্যারেন্টসরা এসেছিল 3 ঘন্টার জন্য, আমাদের প্যারেন্টসদের সাথে দেখা করার একটা সুযোগ ছিল। তো সেখানে আমি দেখি আমার আব্বু যায় আমার সাথে দেখা করতে, এবং সেটা আমার কাছে মোস্ট মেমোরেবল ডে ছিল। আমার মনে আছে আমি ওই দিন বলেছিলাম যে আমি থাকতে চাই না, আমাকে বাড়ি নিয়ে যাও, এখানে আমার অনেক কষ্ট হচ্ছে। তো আমি অনেক কাঁদছিলাম। আর আমার আব্বু বলল যে চলেই যেহেতু এসেছো, আর কয়টা দিন কষ্ট করো, আমরা চাইলেও এখন তোমাকে এখান থেকে নিয়ে যেতে পারবো না, এখান থেকে তোমাকে ফিউচার করে যেতে হবে। তো সেটাই ছিল ফার্স্ট যে আমার আব্বু আমাকে এই কাজে সাপোর্ট করেছে। তো এটা আমার জন্য একটা মেমোরেবল ঘটনা, যেটা সবার সাথে শেয়ার করলাম। আর লাক্সের পুরো সময়টা আসলে খুব ভালো ছিল। একা একা আপনি একজন মডেল, উপস্থাপিকা, কাজের সাথে আপনি জড়িত। ছোটবেলায় কি হওয়ার ইচ্ছা ছিল? ছোটবেলায় আসলে বুঝতে পারিনি, কিন্তু ছোটবেলা থেকে আমার যখন বয়স 5 কিংবা 7 বছর, তখন আমি টিভিতে দেখতাম লাক্স চ্যানেলে সুপারস্টারের শো হচ্ছে। তখন হয়তো বা ওই সময় বিপাশা আপু, মৌসুমী আপু, পপি আপু এরা হাঁটতো। তো যখন এরা হাঁটতো, ক্যাটওয়াক করতো, আমি আমার মাকে বলতাম যে আই উইশ আমি যদি ওই জায়গাটাতে কখনো যেতে পারতাম। তো আমার আম্মু বলতো যে এই বাচ্চা মেয়ে হয়তো বা পাগল হয়ে গেছে। সো
তারপর কখনো বড় হওয়ার পর আসলে এরকম মনে হয়নি, হঠাৎ করেই আসলে রেজিস্ট্রেশন করা, হঠাৎ করেই যাওয়া, আর যাওয়ার পরেও যে আমি থাকবো বা টিকে যাবো সেটাও বুঝিনি। বাট ছোটোবেলায় ইচ্ছা ছিল যে খুব ভালো পড়াশোনা করব, আমার আব্বু একজন বিজনেসম্যান, সো আমার মনে হচ্ছিল যে আমিও ব্যবসায়ী হব। বাট যখন আমি ইউনিভার্সিটিতে উঠি এবং আস্তে আস্তে টুকটাক ফটোশ্যুট করি, আসলে আমি জানি না আমার ভাগ্য আসলে হয়তো বা এইদিকে মোড় ঘুরিয়ে দিয়েছে। বাট লেটস সি, ফিউচারে হয়তো বা ভালো কিছু করব, মিডিয়া থেকেই আপনাদের জন্য ভালো কোনো কাজ উপহার দিব, এখন যেরকম দিচ্ছি সামনে আরও করব। ইমন আমাকে দেখছে, হীরা আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। একজন মডেল হিসেবে নিজেকে কিভাবে দেখেন? আমি প্রত্যেকটা মানুষকে একটা মানুষ হিসেবে দেখি, সে মডেল কি সেলিব্রিটি কি ব্যাংকার কি নার্স, আমি কখনোই এরকম ছেলে মেয়ে মানে এরকম বিচার করি না। আমি সবার আগে যেটা দেখি, আমি প্রত্যেকটা মানুষকে অ্যাজ আ পার্সন আমি আগে দেখি যে সে একজন মানুষ, আমি সেই দৃষ্টিতে দেখি। তো আমি আমার নিজেকে আসলে মডেল মনে করি না, আমি আমার নিজেকে একটা সাধারণ মেয়েই মনে করি। আমার মনে হয় আমার এখনো অনেক কিছু শেখার আছে, জানার আছে, অনেক কিছু জেনে হয়তো বা সবাইকে জানানোর আছে, এখনো অনেকের কাছ থেকে অনেক কাজ দেখলে অনেক ইন্সপায়ার হই, খুব শেখার আগ্রহ জাগে, তো আমার শিখতে খুব ভালো লাগে। এই তো লাকি মিলন। সাইফুল ভাই আমাকে দেখছো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? অনেক দিন দেখা হয় না আপনার সাথে, ভীষণ ভালো লাগছে আপনি আমার লাইফটা দেখতে পাচ্ছেন। তারেক লিখেছে, দেশের ফিনান্সিয়ালের চাকা সচ্ছল রাখার জন্যে আমার অনেক রিস্ক নিয়ে কাজ করে যাচ্ছি। মেনি মেনি থ্যাঙ্কস ফর ইউর নাইস কমপ্লিমেন্ট। আমাদের জন্য দোয়া রাখবেন যাতে ইন ফিউচারে আমরা আমাদের জন্য সাধারণের জন্য এই সার্ভিস দিয়ে যেতে পারি, at least but not least always keep smiling like this আপু। তবে আপনারাও মডেলিং আপনাদের দূর সময় নিয়ে মানসিক শান্তি দিচ্ছেন, আলাদা গল্প জমজমাট করে। মোরাল অফ দ্য স্টোরি, সবার টাইমটাই আপনাদের জন্য ভালো, কাছে সেলুট আপনাদেরও। থ্যাংক ইউ ভাইয়া। এটা ঠিক, আসলে যাদের এখন কাজ নেই বা ঘরে থাকে তারা আসলে অনেক ডিপ্রেসড হয়ে যায়, সো তাদের জন্য এন্টারটেনমেন্টের এটা ছাড়া আর কোনো ওয়ে নেই। আর যদি আমার কাছ থেকে কেউ ভালো কিছু শেখে কিংবা আমার কাজের কথা শুনে কেউ যদি এই কাজে আসতে চায়, কারো যদি মনোবল হয়, অনেক বেশি ইচ্ছা শক্তি জাগে, তাহলে সেটা আমারও ভালো লাগবে যে আমার একটা ভালো অ্যাডভাইসে কেউ একটু ভালো কাজ করতে ইন্সপায়ার হচ্ছে এবং সে কাজ করতে চায়। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে র্যাম্প এবং মডেলিংটা কতটুকু আপগ্রেড হয়েছে বলে আপনি মনে করেন? অনেক বেশি হয়েছে। বাংলাদেশের মতো একটা কান্ট্রি যেখানে আমি ফার্স্টে বলবো, বাংলাদেশে যদি ক্রিকেট দিয়ে বিশ্বের মানুষ ক্রিকেট দিয়ে হচ্ছে বাংলাদেশের মানুষকে চেনে, সো সেকেন্ড যদি আমি বলি, সেকেন্ড বলবো যে আমাদের আসলে পোশাকের সেক্টর থেকে বাংলাদেশকে বিশ্বের সব মানুষ চেনে। আমি যদি বলি এই পোশাক সেক্টরটা হচ্ছে গিয়ে আমাদের জন্য কিন্তু অনেক বড় একটা প্ল্যাটফর্ম, বিকজ আমরা কিন্তু অ্যাজ আ মডেল সেই পোশাককেই রিপ্রেজেন্ট করছি এবং অনেক বড় বড় ব্র্যান্ডের কিন্তু ম্যানুফ্যাকচার অর্ডার কিন্তু বাংলাদেশের গার্মেন্টস থেকেই হয়, সো বাংলাদেশের কারখানা থেকেই হয় এবং এটা অনেক বড় একটা পার্ট এই শিল্পটা, গার্মেন্টস শিল্পটা, এবং যেটার সাথে আমরা জড়িত। আমাদের বাংলাদেশ থেকে বেক্সিমকো থেকে এরকম অনেক গার্মেন্টস আছে যেগুলোর নাম জানি না, কিন্তু দেশের বাইরে অনেক বড় বড় ব্র্যান্ডের সাথে কাজ করছে। জারা, ম্যাঙ্গো, আমি শুনেছি অনেক ভালো ভালো বাইরের দেশে পোলো, তারপর নাইকি, এরকম অনেক কিছু বাংলাদেশ থেকে তৈরি হয়ে দেশের বাইরে যায় এবং পিছনে লেখা থাকে মেড ইন বাংলা, সো বাংলাদেশ। সো আমার কাছে মনে হয় যে বাংলাদেশ অনেক বেশি ফ্যাশনের দিক থেকে আপগ্রেড হয়ে গেছে। আমি যদি আড়ংয়ের কথা বলি, সেখানে বলবো আমাদের দেশি প্রোডাক্টকে এত সুন্দর করে ফুটিয়ে প্রেজেন্ট করে, এই প্রেজেন্টটা কিন্তু আসলে আমরা মডেলরাই করি। এবং পুরো সেক্টরে আমার মনে হয় এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে সব থেকে বেশি আপগ্রেড হচ্ছে ফ্যাশন ইন্ডাস্ট্রি। অনেক বড় বড় শো কিন্তু বাংলাদেশে লঞ্চ হচ্ছে।
আপনারা কিন্তু দেখতে পারেন হিপ হপের মতো বড় একটা ইন্টারন্যাশনাল শো কিন্তু আমাদের বাংলাদেশে হচ্ছে এখন। তারপর যদি আমি বলবো এক্সেন্টের মতো বড় একজন শিল্পী কিন্তু বাংলাদেশে এসেছেন এবং তিনি গান করেছেন এবং তার সঙ্গের সাথে কিন্তু আমরা র্যাম্পে হেঁটেছি, পারফর্ম করেছি। সো বাংলাদেশ অনেক এগিয়ে গিয়েছে ফ্যাশন ইন্ডাস্ট্রির দিক থেকে, মেকআপের দিক থেকে, স্টাইলের দিক থেকে, কোরিওগ্রাফির দিক থেকে। মানে আমরা যারা কাজ করছি তারা আসলে আমরা শুধু মডেলরা না, মডেলদের সাথে অনেক কিছু জড়িত। আমরা যখন একটা ড্রেস পরি সেটার পিছনে কিন্তু অনেক মানুষ কাজ করে, অনেক মানুষ, যেমন আমি বলবো ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার, ডিওপি থাকে, সেখানে প্রোডাকশন বয় থাকে, মেকআপ আর্টিস্ট থাকে, সেখানে কোরিওগ্রাফার থাকে, সেখানে ডিজাইনার থাকে, তারপর সেখানে স্টাইলার থাকে। সো আমাদের পিছনে কিন্তু অনেক মানুষ কাজ করে এবং কিন্তু ফ্যাশন রিলেটেড, এবং ফ্যাশন এত বেশি আপগ্রেড হচ্ছে আপনারা বিশ্বাস করতে পারবেন না। যদি বাংলাদেশের দিকে দেখেন, বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর অনেক ভালো ভালো ব্র্যান্ড চলে এসেছে এবং সেই আমরা কিন্তু এখন দেশের বাইরে থেকে কাপড় উপরে ডিপেন্ড করি না। আর এত ফ্যাশনেবল কাপড় চলে এসেছে যে আমরা খুব স্বস্তি পাই বাংলাদেশের কাপড়ে। ফ্যাশনের দিক থেকেও বলবো, কাপড়ের দিক থেকেও বলবো, সব দিক থেকে আসলে বাংলাদেশ অনেক এগিয়ে। আপু আমি সিলেট থেকে বলছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। রবিনা চৌধুরী, রেশমা, হাই আপু সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ, ইউ আর সো বিউটিফুল। যারা নতুন মডেলিং তাদের দক্ষতা কি গুণ থাকা উচিত? আমি যেটা বলছি সেটা হচ্ছে কোনো গুণ থাকা লাগবে না। আপনি নাচ পারেন না, আপনি গান পারেন না, বা আপনি যদি মনে করেন যে আপনি কোনো কিছুই পারেন না, মাথা থেকে ঝেড়ে ফেলে দেন, আমার কোনো কিছু করার দরকার নেই। জাস্ট স্ট্রং মনোবল থাকবে যে আমি এই কাজটা করব, বাই হুক অ্যান্ড বাই হুক আমি করবই। সো আপনার মধ্যে যখন এই মনোবলটা থাকবে যে আমি এটা করবই, তখনই আসলে আপনার মধ্যে অনেক বেশি আগ্রহ কাজ করবে শেখার। এবং আপনি যদি চেষ্টা করেন ডে বাই ডে নিজেকে অনেক বেশি আপগ্রেড করে ফেলেন, তখন কিন্তু সেটা সম্ভব। সেটা হোক মিডিয়া, হোক জব সেক্টর, হোক কর্পোরেট সেক্টর, হোক ফ্যাশন ওয়ার্ল্ড, হোক ফেব্রিক ওয়ার্ল্ড, মানে যেই কোনো সেক্টরে আপনার যদি স্ট্রং মনোবল থাকে, আপনি যদি পরিশ্রম করেন, সময়টাকে ভ্যালু দেন, তাহলে কিন্তু সেটা সাকসেস হওয়া অনেক বেশি ইজি। সেটার জন্য খুব বেশি কিন্তু জানা বা বোঝার দরকার নেই, আপনার আগ্রহটাই আসলে মেইন। আপু ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই। আমি জাস্ট সবসময় যেটা ভাবি সেটা হচ্ছে গো উইথ দ্য ফ্লো। আমি বর্তমানটাকে এনজয় করতে চাই, ভবিষ্যৎটা ভেবে আসলে বর্তমান সময়টাকে নষ্ট করতে চাই না। Saraka, it's a great to hear your word and it's a great to see you live after a long time. And of course, the word you say very important to everyone, needed for those who want to be a model in future and want to be involved in modeling. Yes, of course. And this word of you are very important. You have become a very good model today. Oh, thank you so much. Keep in your prayers. You have worked very hard in life. That is why you have become a good model. I'm not a good model. I'm a good maybe I'm a good artist. I'm not a good artist. I am a simple artist. আমার সব ধরনের কাজ করতে ভালো লাগে, আমার ওয়াক করতে ভালো লাগে, আমার অ্যাক্টিং করতে ভালো লাগে, আমার ডান্স করতে ভালো লাগে, যদিও আমি খুব ভালো ডান্স করতে পারি না, আমার হোস্টিং করতে ভালো লাগে, আমার ইন্টারভিউ নিতে ভালো লাগে, আমার বন্ধুদের সাথে কিংবা কোনো রকম সেলিব্রিটিদের সাথে আড্ডা দিতে ভালো লাগে, কথা বলতে বসি, সিনিয়র জুনিয়র প্রত্যেকের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু জানতে পারি। সো এই তো, আমার সব ধরনের কাজ করতে ভালো লাগে, আর প্রত্যেকটা কাজ থেকে আমি কিছু না কিছু ইন্সপিরেশন পাই, যেটা আসলে পরবর্তী কাজের জন্য আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে থাকে। It is true that those who cannot work will never be good in media. Yes, of course. যদি কেউ এমন হয়ে থাকে যে আমি শুধু ড্রিম দেখছি ভালো কিছু করব, বাট এমন হয় যে শুধু ড্রিম দেখলেই হয় না, কাজও করতে হয়, সেটার জন্য প্রপার একটা প্ল্যান দরকার হয়। সেই প্ল্যানটা করতে হবে যে আমি কিভাবে এই কাজটাতে যাব, ছোট থেকে শুরু করতে হবে, সবাইকে একটু ফলো করতে হবে, কে কিভাবে হাঁটছে, কিভাবে কথা বলছে। যদি কাজ করার ইচ্ছা থাকে অনেক বেশি রিসার্চ করতে হবে। যদি কেউ কাউকে রিচ করতে না পারে, যেমন অনেক বেশি দেখা যায় যে আমরা
মডেল হতে চাই, এর জন্য হয়তো অনেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি, অ্যাকসেপ্ট করছে না। আমি কিভাবে কাজ শিখবো, বা এখন তো কোয়ারেন্টাইন, গুগলে এখন কোয়ারেন্টাইনে দেখা যায় যে অনেক গ্রুমিং কোচিং সেন্টারগুলো বন্ধ। সো সেই ক্ষেত্রে আপনারা চাইলে গুগলে যেতে পারেন, ইউটিউবে যেতে পারেন, সার্চ দিতে পারেন। আমার মনে হয় যে ওখানে আসলে শেখার অনেক কিছু আছে, শেখার জন্য বেস্ট অপশন ওখানেই আপনারা পেয়ে যাবেন। ওখান থেকেই নিজেকে আসলে তৈরি করেন, এখন ঘরে বসে অনেক কিছুই করতে পারেন। যার যেটা মনের আগের ইচ্ছা ছিল সেই ইচ্ছাগুলো এখন পূরণ করতে পারেন। বাংলাদেশ মিডিয়া নিয়ে আপনার অনুভূতি কি? বাংলাদেশ মিডিয়াটা আসলে অনেক বড় একটা জায়গা এবং আমার খুব ভালোবাসার জায়গা, বিকজ ওখান থেকেই আসলে আমি সারাকা ওখান থেকেই সৃষ্টি, না হলে হয়তো বা আজকে আমার এত কথা আপনারা কেউ শুনতেন না। তো অনেক বেশি ভালোবাসার একটা জায়গা এই মিডিয়াটা। অনুভূতি যদি বলবো, আমার বাবা মা যেমন ছোট বড় করে এসেছে, আজকে এই পর্যন্ত এনেছে, মিডিয়াটাও ঠিক তেমন ছোট ছোট থেকে কাজ করে যাচ্ছি, ইনশাল্লাহ ফিউচার অনেক বড় কাজ করব। আর মিডিয়াটা আসলে ঠিক ওই বাবা মার মতোই। এখন কি নিয়ে ব্যস্ত আছেন, কি কি কাজ করছেন? এখন তো কোয়ারেন্টাইন, আর যেহেতু লকডাউন, সো খুব বেশি কাজ করা যাচ্ছে না। নাটকের কাজ আসলে বাসা থেকে করতে দিচ্ছে না, বিকজ নাটকের প্রোডাকশনে অনেক মানুষ থাকে, অনেক লোকজন থাকে। সো যেই কাজগুলো খুব অল্প মানুষ থাকে এবং খুব সেফটির সাথে করা যায়, সেই ধরনের কিছু কাজ বেছে নিয়ে কিছু ফটোশ্যুট করছি, কিছু ইন্টারভিউর কাজ করছি, আর আপনাদের মতো বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। আর কিছু সোশ্যাল ওয়ার্ক করছি। যারা আমার এই মুহূর্তে ইন্টারভিউ দেখছেন, তারা আমার পেজে যদি যান তাহলে দেখতে পাবেন আমি কিছু সোশ্যাল ওয়ার্ক করছি, যেটা করলে আসলে আমার ভালো লাগে। আমার বলতে বেশি ভালো লাগে না, বিকজ এখন সবাই করছে। সো দ্যাটস অল। ক্যারিয়ার হিসেবে যে কোনো একটাকে বেছে নেবেন, ভালোবাসার জায়গা থেকে কোনটা বেছে নেবেন, মডেলিং আর উপস্থাপিকা? আমাদের এই সেক্টরে আসলে এরকম কোনো বাধ্যকতা নেই যে আমি একটা করলে আরেকটা করতে পারবো না। প্রতিটা জায়গায় ভালো লাগার এবং ভালোবাসার, এবং প্রত্যেকটা জায়গার জন্য আলাদা আলাদা ফিলিংস। মানে আমি তো বললাম যে প্রতিটা কাজ থেকে আমি খুব ইন্সপিরেশন মানে যেই ব্যাপারটা, সেটা আমি আসলে ওখান থেকেই পাই, আমার কাছ থেকেই পাই। সো আমার মনে হয় না যে আমি আলাদা করে কোনো কিছু আলাদা করতে পারবো। হ্যাঁ, এটা যদি আপনি এরকম জিজ্ঞেস করতে পারতেন যে কাজ কি ফ্যামিলি, যদি ফ্যামিলি না রাজি হতো তাহলে কি, দেন আমি আপনাকে কিছু বলতে পারতাম। আসলে একই সেক্টরের একই কাজ নিয়ে আমি আসলে আলাদা করে কিছু বলতে পারবো না। ভবিষ্যতে ফিল্মে অভিনয় করার ইচ্ছা আছে। কাজ থেকে বের হওয়ার পরে ফিল্মের স্ক্রিপ্ট পেয়েছি, বাট আমার কাছে মনে হয় কমার্শিয়াল মুভির থেকে আমার ইমপ্রেসের মুভির প্রতি অনেক বেশি ঝোঁক। আর আমি আসলে ক্যারেক্টার চাই, নায়িকা হতে হবে এরকম কোনো ব্যাপার না, কিংবা যেই গল্পে সবসময় নায়ক এবং নায়িকা জড়িতই অ্যাক্টিং থাকবে, ওই ধরনের আসলে গল্পে আমি ইন্টারেস্টিংয়ের কোনো কিছু পাই না, খুঁজে পাই না। আমার কাছে মনে হয় যে আমি অ্যাক্টিং করব, যেহেতু আমার অ্যাক্টিংয়ের জায়গাটা থাকতে হবে। যেই স্ক্রিপ্টই হোক না কেন, যেই গল্পই হোক না কেন, ওই গল্পে যদি গুরুত্বটা আমার অনেক বেশি থাকে, ইম্পর্টেন্ট থাকে, সেখানেই কাজ করব। তো আমি যেই চরিত্রে কাজ করব সেই চরিত্রের মতো গল্প এখনো পাইনি। ইনশাল্লাহ যদি কখনো আমার সেই মনের মতো কোনো চরিত্রের, যেখানে অ্যাক্টিং করার অনেক জায়গা আছে, সেরকম যদি জায়গা পাই, ডেফিনেটলি আমি ফিল্মে কাজ করব। বিকজ আমার নিজেকে ভেঙে গড়তে ভালো লাগে। আমি নিজেই আসলে অনেক নতুন নতুন কাজ শিখতে চাই, একঘেয়েমি কাজ আমার ভালো লাগে না। আপু মনে করেন নিউ মডেলিং করতে চান, তাহলে তাকে ফার্স্ট কি করতে হবে? ওই যে বললাম, অনেক বেশি আত্মবিশ্বাস রাখতে হবে, বুঝতে হবে, জানতে হবে, এবং মনের মধ্যে এটা রাখতে হবে, ইয়েস আই ক্যান ডু দিস। এটা যদি রেখে পরিশ্রম করার মতো মেন্টালিটি থাকে, তাহলেই করতে পারবে। পরিবারের কাছে মডেল সারাকা কেমন? খুবই সিম্পল, খুবই সিম্পল, মানে খুবই সিম্পল। তারা এখনো মনে করে যে আমি অনেক কিছু বুঝি না, অনেক অবুঝ। এখনো আমার আব্বু শুটিংয়ে যাওয়ার আগে আমার পানির পটটা থেকে পানি ভরে, তারপর আমার আব্বু বলে যে পানিটা ঠিক মতো খেও। লাঞ্চ টাইমে আমার আব্বু ফোন দিয়ে জিজ্ঞেস করে তোমাকে কি খাবার দেওয়া হয়েছে। তো তারা আসলে অনেক বেশি কেয়ারিং। তো তাদের কাছে আমি খুবই সিম্পল একটা মেয়ে, সাধারণ একটা মেয়ে। দেশের বাইরে কাজ করার ইচ্ছা কি আছে? দেশের বাইরে কাজ করেছি আমি এর আগে, এবং অবশ্যই দেশের বাইরে আমার সামনে কিছু প্রজেক্ট আছে যেগুলো করা হয়নি। আমাদের ঈদে কিছু কাজ ছিল নেপালে নাটকের, আমরা যেতে পারিনি, বাট সামনে ইনশাল্লাহ যদি ফ্লাইট খুলে যায় তাহলে যাব এবং কিছু নাটকের কাজ করব। এবং দেশের বাইরে কাজ করা অনেক মজা, অনেক ভালো ভালো কোয়ার্টিস্ট থাকে এবং তাদের সাথে অনেক সুন্দর সময় কাটানো যায়, সিনিয়রদের কাছ থেকে অনেক কিছু শেখা যায়, এবং ওরা অনেক পরিবারের মতো আসলে দেশের বাইরে আগলে রাখে।
প্রত্যেকটা আর্টিস্টকে। আর যেহেতু আমি তুলনামূলকভাবে সবার থেকে বয়সে কম, তো যখন আমি দেশের বাইরে কাজ করতে যাই সবার কাছে সবাই আসলে অন্যরকমভাবে ট্রিট করে, সুন্দরভাবে বুঝায় এবং সুন্দরভাবে অ্যাক্টিংয়ের জায়গা থেকে, যেহেতু আমি নতুন অনেক কিছু জানি না, তখন তারা আমাকে অনেক দেখিয়ে দেয় কীভাবে সুন্দর করে অ্যাক্টিং করতে হয়, কথা বলতে হয়। সো এই তো, দেশের বাইরে কাজ করতে আমার আসলে ভালোই লাগে, বিকজ ওখানে স্পেসটা আমি খুব ভালো পাই। যেমন ঢাকাতে কাজ করতে গেলে আমরা একদিনে সারাদিনে কাজ করে চলে আসি, বাট দেশের বাইরে যখন যাই 1 উইক বা 10 দিনের একটা বড় টাইম থাকে এবং আমাদের অনেকগুলো নাটকও থাকে। সো ওখান থেকে দেখা যায় যে আমাদের রাতেই স্ক্রিপ্ট চলে আসে, তো মানে সময় পাওয়া যায় স্ক্রিপ্ট নিয়ে কথা বলার, কিংবা যদি না বুঝি দেখা যায় ওখানে অনেক রকমের আর্টিস্ট থাকে, সো তারা দেখা যায় যে বিরক্ত হয় না, তাদেরকে যখন কিছু জিজ্ঞেস করি তারা খুব সুন্দর করে বোঝায়। সো ওইটা খুব ভালো লাগে। দোয়া করি আপু আগিয়ে যান অ্যান্ড কনফিডেন্ট লেভেল অনেক বেশি। থ্যাংক ইউ। করোনা ভাইরাসে আজ সারা বিশ্ব মৃত্যু পড়ি, গরিব দুঃখী অসহায় সাহায্যে এগিয়ে উচ্চবিত্ত শিল্পপতিদের এগিয়ে আসতে আপনি কি বলবেন? অ্যাকচুয়ালি আমি এই ব্যাপারে খুবই ক্ষিপ্ত। আমি দেখেছি যে যারা কাজ করছে তারা সবসময় কাজ করছে, আর যারা কাজ করছে না তারা করছেই না। এখন কথা হচ্ছে ঘুমন্ত মানুষকে জাগানো যায়, কিন্তু যে জেগে থেকে ঘুমায় তাকে কিন্তু আমরা জাগাতে পারবো না। তো আমি যদি এখন সবাইকে বলি আপনারা প্লিজ সাহায্য করবেন, এটা আসলে বলে করে করার কিছু নেই, এটা আসলে ফিলের ব্যাপার। ভিতর থেকে আসলে আপনার সেই মনুষ্যত্ব বোধ, সেই মমতা, মায়া থাকতে হবে যে আমার পাশের মানুষটা না খেয়ে আছে, আমার পাশের মানুষটা কষ্ট করছে, সো আমি তাকে সাহায্য করব। সেটা যদি আমি বারবার বলি সে কিন্তু বুঝবে না, তার সেই মনুষ্যত্ব বোধটা যদি থাকে তখনই সে বুঝবে। তো আমি তো চেষ্টা করি আমার আশেপাশে যারা রয়েছে তাদেরকে একটু হলেও ছোট পরিসরে হলেও একটু সাপোর্ট করার। এর আগেও অনেকবার করেছি, এখন পর্যন্ত ট্রাই করে যাচ্ছি। খুব দূরে না পারি, অ্যাটলিস্ট নিজের আশেপাশের মানুষ, আত্মীয় স্বজন, আমার কাছে মনে হয় যে প্রথমে নিজের আশেপাশের মানুষগুলোকে দেখা উচিত। আত্মীয় স্বজন, গরিব দুঃখী, আমাদের বাসার যারা মেইড রয়েছেন, দারোয়ান রয়েছেন, মসজিদের আশেপাশে দেখা যাবে অনেক মানুষ আছে আমাদের চোখের পাশেই, আশেপাশে, খুব বেশি দূর যেতে হয় না। সো আমি তো ট্রাই করছি, যাদের আসলে এরকম মন মানসিকতা আছে তারাও ট্রাই করবেন। আর যারা ঘুমানোর ভান করছেন তাদেরকে আসলেই কিছু বলার নেই, আপনারা আসলে ওভাবেই থাকেন। বাংলাদেশে এখনো অনেক ভালো মানুষ রয়েছে যারা আসলে অনেক বেশি সাপোর্ট করছে, সাহায্য করছে। আমি এরকম টিভি চ্যানেলে দেখেছি যে অনেক জেলার অনেক প্রশাসন থেকে, আমাদের গভর্নমেন্ট থেকে অনেক ত্রাণ যাচ্ছে, আমাদের সরকার অনেক হেল্প করছে। আমাদের প্রাইম মিনিস্টার যিনি রয়েছেন তার অনেক বড় মন, সে আসলেই অনেক সুবিধা করে দিয়েছে, খুব সুন্দরভাবে গুছালো টাইম টেবিল সব কিছু, বাজারের একটা সুন্দর টাইম করে দিয়েছে। সো আমরা যদি সব কিছু মেনে চলি খুব শীঘ্রই আসলে করোনা থেকে বের হতে পারবো, এবং সবাই সবার জায়গা থেকে আসলে সাহায্য করে যাই, ইনশাল্লাহ সবকিছু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। সারাকা, আই হোপ ইউ আর হেলদি অ্যান্ড ওয়েল and all the people your family are well and healthy. I wish all the best of you. Thank you so much. You are really good and human being, and you really love people very much because you have enough love and sincerity inside you. I like this thing very much. Thank you so much. So now it's time to go. Now I have to go because অনেক সময় আড্ডা দিয়ে ফেলেছি, অনেক কথা বলেছি। আজ আর নয়, দেখা হবে পরবর্তীতে কোনো এক চ্যাটে, কোনো এক লাইভে, কিংবা কোনো এক অতিথির সাথে। বাট যাওয়ার আগে বলে যাই সবাই খুব ভালো থাকবেন, সবাই সবার শরীরের যত্ন নেবেন। এবং যাওয়ার আগে 2টা টিপস দিয়ে যাব, যেটা হচ্ছে আমি বলছিলাম যে আমরা ঘরে বসে থেকে কিন্তু আমরা বসে যাচ্ছি, আমাদের শরীর কিন্তু মানে অনেকে ফ্যাট হয়ে যাচ্ছে, অনেকে ওয়েট লুজ হচ্ছে। তো এই জন্য আমি বলবো যারা এই মুহূর্তে আমার লাইভটা দেখছেন, পলাশ লিখছে ক্যারি অন সারাকা, ইউ লুক নাইস, থ্যাংক ইউ সো মাচ। সো আমি বলবো যে যারা আসলে শরীর নিয়ে অনেক বেশি সচেতন, আমি তাদেরকে অ্যাডভাইস করব যে আপনারা যারা প্রতিদিন খাওয়া দাওয়া করেন প্রত্যেকে প্রতিদিন লেবু শরবত এবং চা খাওয়ার চেষ্টা করবেন উইদাউট সুগার। আর সুগারটা যদি কম খান তাহলে আসলে প্রত্যেকের শরীরের জন্য ভালো। আর রাইস মানে কার্বোহাইড্রেটটা যদি লাইফে একটু অ্যাভয়েড করেন, লাইক আলু, রাইস, আটা, রুটি, পাউরুটি, এই জিনিসগুলো যদি একটু অ্যাভয়েড করে একটু সবজি, একটু সালাদ, একটু মাছ, ডিফারেন্ট কাইন্ড অফ লাইক
অনেক রকমের থাকে না যে অনেক রকমের রেসিপি করে যদি আপনারা খান তাহলে কিন্তু আপনারা হেলথটাকে খুব ভালো রাখতে পারবেন। এবং রাতে ঘুমানো যাওয়ার আগে 3 ঘন্টা আগে খাবার খেয়ে ঘুমাবেন, প্রচুর পরিমাণ পানি খাবেন। আর যেহেতু এখন ফ্রুটসের সময়, অনেক রকমের ফ্রুটস পাওয়া যায়, কাঁচা আম পাওয়া যাচ্ছে, পাকা আম পাওয়া যাচ্ছে, সো ভিটামিন সি অনেক বেশি পাওয়া যাচ্ছে এখন। সো আপনারা সবাই অনেক বেশি ফল খাবেন। বাট আমি বলবো যে ভাত এবং চিনি এই দুটা জিনিস যদি আপনারা অ্যাভয়েড করেন তাহলে কিন্তু আপনারা অনেক বেশি ফিট থাকবেন এবং বাসায় বসে টুকটাক এক্সারসাইজ করেন, ঠিক থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, গুড নাইট। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং প্রত্যেকের পাশে থাকবেন, যারা আশেপাশে রয়েছে তাদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।